তাহলে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত দেখছিলাম কি বাহ্যিক গঠনটা কিরকম কার ক্ষেত্রে রাইবোজোম পাওয়া যাচ্ছে না, কে ইউক্যারিওটিক, কার ক্ষেত্রে মূল কাণ্ড পাতা প্রথম পাওয়া যাচ্ছে, জাইলেম কখন কার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, এগুলো দেখলাম। আজকে আমরা যৌন জনন নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, ভাইরাসের ক্ষেত্রে আমরা জানি জনন অর্থাৎ সংখ্যা বৃদ্ধি বিষয়টা হচ্ছে সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করে ডিএনএ রেপ্লিকেশনের উপর। অর্থাৎ আমাদের যে জেনেটিক ইনফরমেশন গুলো আছে, জেনেটিক ম্যাটেরিয়াল গুলো আছে, ওগুলো ডাবলড হতে হবে, যা আছে দ্বিগুণ হতে হবে। তাহলে বা আমরা দেখতেছি ভাইরাসের ক্ষেত্রে দ্বিগুণ হওয়ার জন্য কি লাগে? এনজাইম লাগে। ভাইরাসের নিজের কোনো এনজাইম নেই। কারণ এনজাইম নাই কেন? কারণ হচ্ছে ভাইরাসের আমরা যদি দেখি শুধুমাত্র ডিএনএ বাদে আর কিছু নেই, আরএনএ বাদে আর কিছু নাই। ডিএনএ বা আরএনএ যে কোনো একটা ভাইরাস ফর্ম হইলো, ওকে, কিন্তু এর রাইবোজোম নাই, কোনো ধরনের কোষের অর্গানেলিস নাই, কোনো কিচ্ছু নেই। তাহলে তার পক্ষে এনজাইম তৈরি করা সম্ভব না। আর যদি এনজাইম তৈরি না হয়, তার পক্ষে ডাবলড এই যে ম্যাটেরিয়াল গুলো আছে, আমরা ডিএনএ রেপ্লিকেশন ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম যে এই ম্যাটেরিয়াল গুলো কখনোই ডাবলড হবে না। হেলিকেজ, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, তারপর ডিএনএ পলিমারেজ, এগুলো বাদে কখনোই ডাবলড হবে না। তাহলে আমরা কি বলতে পারি? ভাইরাস নিজে কখনো কোনো হোস্ট বডির বাইরে নিজে কখনো মাল্টিপ্লিকেট করতে পারবে না। তাই ভাইরাসকে যদি মাল্টিপ্লিকেট করতে হয়, তার অবশ্যই কারো না কারো বডিতে ঢুকতে হবে, এবং যার বডিতে ঢুকে সাধারণত তাকে ধ্বংস করে ফেলে। লাইক ফর এক্সাম্পল, আমরা যদি দেখি ব্যাকটেরিয়ার বডিতে ঢুকে, ব্যাকটেরিয়ার আমি জানি একটা সার্কুলার ডিএনএ আছে, এই সার্কুলার ডিএনএটাকে সাধারণত খণ্ড বিখণ্ড করে ফেলে, লাইসিস করে ফেলে। দ্যাটস ওয়াই ভাইরাসের জনন চক্রকে বলা হয় লাইটিক চক্র। আরেকটা আছে লাইসোজেনিক চক্র, যেখানে এটা ধ্বংস করে না, বরঞ্চ এটা থেকে যায়। এগুলো আমরা ভাইরাস পড়ার সময় ডিটেইলস পড়বো, এটা এখানের মধ্যে থেকে যায়। তাহলে ভাইরাস যখনই ডাবলড হয়, মানে ব্যাকটেরিয়াটা যখনই ডাবলড হয়, তখন ভাইরাসটাও ডাবলড হয়ে যাচ্ছে। কিন্তু ভাইরাস তো নিজে অবশ্যই ডাবলড হতে পারে না। তাহলে ভাইরাস ব্যাকটেরিয়ার বডিতে কেন ঢুকলো আমরা বুঝতে পারলাম। কারণ কি, ব্যাকটেরিয়ার এনজাইমটা ইউজ করে সে যাতে ডাবলড হতে পারে। নরমালি তো সে বের হতে পারবে না। এজন্য দেখা যায় আমরা ভাইরাসের চক্র যখন দেখবো ভাইরাস এভাবে অ্যাটাক করে ব্যাকটেরিয়াকে বা আমাদের বডিকে। আমরা ব্যাকটেরিয়া দিয়ে বুঝালাম, এই ব্যাকটেরিয়াতে এই ডিএনএটাকে ছেড়ে দেয়, এই ডিএনএটা এখানে অ্যাটাচড হয়, আলটিমেটলি ডাবলড হয়। দুই ভাবে ডাবলড হতে পারে, এই ডিএনএটাকে টুকরা টুকরা করে ডাবলড হতে পারে, বা এই ডিএনএ এর সাথে থেকে এইটা যখন ডাবলড হয়, ব্যাকটেরিয়াটা যখন ডাবলড হয় তখনও ডাবলড হতে পারে। অর্থাৎ আমরা দেখলাম ভাইরাসের চক্রটা হচ্ছে আরেকজনকে ধ্বংস করার মাধ্যমে, তার নিজের কোনো কাজ নেই এখানে। অন্যদিকে ব্যাকটেরিয়া আমরা যখন সেল ডিভিশন পড়ছি, আমরা জানি অ্যামাইটোসিস প্রসেস নামক একটা প্রসেস পড়ছি। আমাদের মূলত সেল ডিভিশন হচ্ছে এই যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে ওটাকে ডাবল করা। তো ব্যাকটেরিয়ার তো জেনেটিক ম্যাটেরিয়াল খুবই কম, ডিএনএ ছোট একটা বৃত্তাকার ডিএনএ যেখানের মধ্যে সবগুলো ইনফরমেশন আছে। এটা জাস্ট কি করা লাগে, ব্যাকটেরিয়া ডাবল করে, এটাকে দ্বিগুণ করার পরে জাস্ট দুইটা অংশে ভাগ হয়ে যায়। তাই এটাকে বলা হয় দ্বিবিভাজন। সো দ্বিবিভাজন কি জিনিস আমরা বুঝলাম, এটাকে ডাবল করার ওয়েটাও বুঝলাম আমরা। তাহলে এটা কিন্তু কিছুই না, অ্যামাইটোসিস নামে ডাকা হচ্ছে, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। কেন এটা স্পিন্ডল অ্যাপারেটাস বা কঠিন জিনিসগুলো লাগতেছে না? কারণ হচ্ছে এখানে ক্রোমোজোম ফর্ম করার মতো কিছু হয়নি, ছোট কি অল্প কিছু ইনফরমেশন। আচ্ছা, নেক্সট, প্রথম ইউক্যারিওটিক সেল আমরা জানি এলজি। কিন্তু এখানে আমাদের যে জিনিসটা মাথায় রাখা লাগবে, এটা মাত্র ইউক্যারিওটিক হয়েছে, অর্থাৎ এদের ক্ষেত্রে যে জনন কোষটা পাওয়া যাবে ওটা আন্ডার ডেভেলপড হবে। তাহলে জনন কোষ কি কি ধরনের হতে পারে? জনন কোষ সাধারণত এককোষী হতে পারে বা বহুকোষী হতে পারে। ঠিক আছে, এককোষী জনন কোষ হতে পারে বা বহুকোষী হতে পারে। সো অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে যেটা আন্ডার ডেভেলপ কন্ডিশন, ওটা মানে আগে নিচের দিকের যে ক্লাসগুলো আছে ওগুলাতে থাকবে। ফর এক্সাম্পল শৈবাল নিচের দিকে। সো যেটা আন্ডার ডেভেলপ ওটা শৈবালে থাকবে, অর্থাৎ এককোষী বা বহুকোষী এই দুইটা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এককোষীটা হচ্ছে আন্ডার ডেভেলপ। তাহলে শৈবালের ক্ষেত্রে অবশ্যই এককোষী পাওয়া যাবে। আচ্ছা, ইন কেস যদিও বহুকোষী পাওয়া যায়, কিন্তু বহুকোষীটা বন্ধা কোষ আবরণ দিয়ে আবৃত থাকে না। এটা একটু আমাদের ক্লিয়ার করা লাগবে। ফর এক্সাম্পল, আমরা যদি আমাদের ওভাম বা প্ল্যান্টের ওভাম দেখি, ওভামের সঙ্গে স্পার্ম যখন ফিউজ হয়, ওভামটা স্ত্রী জননাঙ্গের ভিতরে একদম এভাবে প্রোটেক্টেড থাকে। আচ্ছা, এখানের মধ্যে কার পটেনশিয়াল আছে পরবর্তী প্রজন্ম সৃষ্টি করার? মাঝের এই ডিম্বাণুটার পটেনশিয়াল আছে যে পরবর্তী প্রজন্ম, পরবর্তী জেনারেশন ক্রিয়েট করতে পারবে। কিন্তু বাকি অংশটা কোনো ক্যাপাবিলিটি নাই। বাকি অংশটাকে বলা হয় বন্ধা কোষ, যার কোনো প্রোডাক্টিভিটি নেই, যেটার থেকে কিছু তৈরি হতে পারে না। এই বাইরের অংশটাকে বলা হয় বন্ধা কোষ।
শুধুমাত্র বহুকোষী কোষের ক্ষেত্রে মানে বহুকোষী যারা তাদের ক্ষেত্রে এই বন্ধা কোষ আবরণ থাকা সম্ভব, কারণ এখানে তো অসংখ্য কোষের দরকার। তাহলে এই বহুকোষী একটা আবরণ, বহুকোষী কোষ উইথ বন্ধা আবরণ, এটা হচ্ছে ডেভেলপড কন্ডিশন। আচ্ছা, তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম। এক কোষীর ক্ষেত্রে কোনো বন্ধা আবরণ থাকা সম্ভব না। আচ্ছা, বন্ধা আবরণ থাকা সম্ভব না, অর্থাৎ এক কোষীর ক্ষেত্রে কোনো আবরণ সম্ভব না। আমরা যদি তিনটাকে সিরিয়ালে লিখি ডেভেলপ কন্ডিশনের উপর ভিত্তি করে, তাহলে আমরা সিরিয়ালি সাজালাম। প্রথমত কি ছিল? এক কোষী, যেটা সবচাইতে আন্ডার ডেভেলপ, যেটাতে বন্ধা আবরণ থাকার কোনো প্রশ্নই নেই। এবার ডেভেলপমেন্টের নেক্সট প্রসেসটা আমরা বলতে পারি বহুকোষী। বহুকোষী, কিন্তু বহুকোষী হওয়ার পরে এখানে আবরণটা ঠিকঠাক করে হয় নাই, বন্ধা আবরণই নেই। যদিও অনেকগুলো কোষ আছে কিন্তু আবরণই নেই। এবার সবগুলা সেল কাছে আসতেছে, এই ওভামটাকে ঘিরে ধরতেছে। প্রথমে একটাই মাত্র ওভাম ছিল অথবা একটা মাত্র সেল ছিল, যেটাকে ঘিরে কিছু ছিল না। এর পরের বারে হচ্ছে গিয়ে অসংখ্য সেল ছিল, কিন্তু এরা ঘিরে ছিল না। সবচেয়ে ফাইনাল ডেভেলপ ফর্মটা কি? অসংখ্য সেল এবং একটা যেটা ওটিড অথবা যেটা এগ, সেটাকে ঘিরে একদম নরমালি ঘিরে রাখছে। বন্ধা আবরণ যেটাকে বলতেছি, বন্ধা মানে কি? এদের কিন্তু প্রোডাকশন করার ক্ষমতা নাই, এরা জাস্ট ঘিরে রাখছে। তাহলে ডেভেলপমেন্টের এই প্রসেসটা যদি আমরা জানি, ফার্স্ট দুইজনের ক্ষেত্রে, ভাইরাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক কোষী বহুকোষীর কোনো প্রশ্নই নেই, এরা নিজেদের থেকে নিজেরা আসতেছিল। এদের ক্ষেত্রে ফিউশনের কোনো প্রশ্ন ছিল না, ফিউশনের কোনো প্রশ্নই ছিল না। কিন্তু ফিউশনের প্রশ্ন যখন আসতেছে, তখন এক কোষী বহুকোষী প্রশ্ন আসতেছে, বন্ধা আবরণী প্রশ্ন আসতেছে। কারণ কি? তখন আরেকটা সেল এসে এখানে ফিউজ করবে। ওকে, তাহলে শৈবালে এসে সর্বপ্রথম ফিউশনের কথা আসতেছে। তাই আমরা দেখবো শৈবালে প্রথম, যেহেতু আমরা জানি সবচেয়ে আন্ডার ডেভেলপ কন্ডিশনে থাকবে, শৈবালে এক কোষী পাওয়া যাবে। ইন কেস এখানে যদি বহুকোষী পাওয়াও যায়, এখানে কি থাকবে না? বন্ধা আবরণ থাকবে না। আমি বন্ধাটা লিখে কেটে দিচ্ছি। তাহলে ইন কেস যদি পাওয়াও যায়, এখানে কোনো বন্ধা আবরণ থাকবে না। আর এক কোষীতে তো বন্ধা আবরণের প্রশ্নই নেই। পরের জনের ক্ষেত্রে আমরা যদি দেখি, ছত্রাক। ছত্রাক আমি বলছিলাম এক্স্যাক্টলি শৈবালের মতো আচরণ করবে। তাহলে এখানেও আমরা কোনো বন্ধা আবরণী পাবো না, এক কোষী, এখনো ডেভেলপড হতে পারে না। এরা লোয়ার ক্রিপ্টোগ্রাম, আমরা জানি এই যে লোয়ার ক্রিপ্টোগ্রাম, দুইজনই সেম আচরণ করবে। সো আমরা বুঝলাম বন্ধা আবরণী নাই, বন্ধা আবরণী নাই। পরে হায়ার ক্রিপ্টোগ্রামে যাওয়ার পরে আমরা দেখতেছি বন্ধা আবরণী তৈরি হতে শুরু করছে। তাহলে প্রথম বহুকোষী এখানে হইছে, বহুকোষী হইলে কি হবে? বন্ধা আবরণী পাওয়া যাবে। খেয়াল রাখা লাগবে, শৈবালে যদিও বলে যে বহুকোষী পাওয়া যাচ্ছে, ইয়েট ওখানে কিন্তু বন্ধা আবরণী থাকবে না। কারণ কি? ওটা হচ্ছে ডেভেলপড কন্ডিশন। আমরা যদি দেখি ডেভেলপ কন্ডিশনে একদম ফাইনাল যে ডেভেলপ কন্ডিশনটা, ওটাতেই শুধুমাত্র বন্ধা আবরণ আছে। সো শৈবালে যদি বহুকোষী প্রজাতি থাকেও, ওদের ক্ষেত্রে কোনো বন্ধা আবরণী থাকবে না। তাহলে হায়ার ক্রিপ্টোগ্রামে এসে আমরা যখন ইয়াতে আসলাম, ব্রায়োফাইটাতে আসলাম, আমরা দেখতেছি ওখানে বন্ধা আবরণী সর্বপ্রথম পাওয়া যাচ্ছে এবং সর্বপ্রথম বহুকোষী ওরা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বহুকোষী এটা কন্টিনিউ করবে, অবশ্যই বন্ধা আবরণী কন্টিনিউ করবে। এরপর আমরা জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম সবগুলাতে দেখবো বন্ধা আবরণী আছে, বহুকোষীও আছে। এবং আমরা দেখবো পোলেন গ্রেইন, উদ্ভিদ প্রজনন পড়ার সময় আমরা দেখবো কিভাবে বন্ধা আবরণীটাকে ঠেলে এগটাকে গিয়ে ফিউজ করতে হয়। যাক, আমরা তাহলে বুঝলাম যখন একটা হায়ার কন্ডিশনে, বেটার ভার্সনে পৌঁছে গেছে, তখন আর কোনো পিছে ফিরে তাকানো নাই। তখন বাকি সবগুলো কি হবে? বহুকোষী, বন্ধা আবরণী পাওয়া যাবে, বন্ধা আবরণী পাওয়া যাবে, বহুকোষী, বন্ধা আবরণী পাওয়া যাবে। ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম এই অংশ থেকে সবগুলো হচ্ছে এরকম, একটা এগ থাকবে, এটাকে ঘিরে বন্ধা আবরণী থাকবে। সো এটাকে ফিউজ করতে হলে স্ট্রাগল করে যেতে হবে। যাক, এবার আমরা যাই নেক্সট প্রশ্ন, যেটা আইসোগেমাস, অ্যানাইসোগেমাস। এটা বলতে আমরা কি বুঝতেছি? ফার্স্ট অফ অল, প্রথম দুইজন কি ছিল? এক কোষী, এক কোষী। এখানে কোনো বন্ধা আবরণী নাই, কোনো কিছু নাই। তাহলে যখন বন্ধা আবরণী থাকে, তখন আমরা জানি বন্ধা আবরণী থাকলে এখানের মধ্যে কি হয়? এখানের মধ্যে আমরা যদি দেখি, এখানের মধ্যে একটা স্পার্ম এসে ফিউজ করতে আসে, রাইট? একটা স্পার্ম এসে ফিউজ করতে আসে। আচ্ছা, তাহলে এগ আর স্পার্ম এই দুইটা আলাদা হচ্ছে কখন? যখন বন্ধা আবরণী ক্রিয়েট হয়েছে, একটা স্পার্ম আর একটা ওভাম, দুইটা আলাদা দেখতে হয়। ফর এক্সাম্পল, ওভামটা হবে গোল আর স্পার্মটা হবে এরকম। দুইটা সাধারণত কখনো দেখতে এক হয় না, দুইটা কখনো দেখতে এক হয় না। কিন্তু যারা এক কোষী, যাদের ক্ষেত্রে বন্ধা আবরণী নাই, তাদের ক্ষেত্রে এক কোষী অর্থাৎ কি? একটা কোষের মধ্যে কখনো ডিফারেন্স হতে পারে না, এরা দুইটাই দেখতে একরকম হয়। অর্থাৎ স্পার্ম দেখতে যেরকম, ওভাম দেখতেও এক্স্যাক্টলি সেম হয় এবং এরা একে অপরের সাথে ফিউজড হয়। পরবর্তীতে একে
একে অপরের সঙ্গে ফিউজ হয়ে টুয়াইস এন ফর্ম করে। যাক, তাহলে যখন এরা দেখতে একরকম অর্থ হচ্ছে আইসো, আইসো মানে হচ্ছে একরকম, আর যেহেতু গ্যামেট, গ্যামেট দুইটা একরকম, তাই এদেরকে বলা হয় আইসোগেমাস, আইসোগেমাস। এখন আইসোগেমাস হচ্ছে সবচাইতে আন্ডার ডেভেলপ কন্ডিশন। আর একটু ডেভেলপ যদি বলতে পারি, হ্যাঁ আমরা জানি যে স্ত্রীটা আরেকটু চেঞ্জ হওয়ার কথা, স্ত্রী আর পুরুষ কখনো এক হওয়ার কথা না, এটা সবচাইতে আন্ডার ডেভেলপ ফর্ম। তাহলে আরেকটু ডেভেলপ হলে আমরা যদি বলি স্ত্রী আর পুরুষ দেখতে একই রকম, ইয়েট দেখা যাচ্ছে স্ত্রীটা একটু বড়, স্ত্রীটা একটু বড়, পুরুষটা একটু ছোট। আমরা যদি দেখি পুরুষটা একটু ছোট, যদিও এরা দেখতে একরকম, আকার আকৃতি কিন্তু সেম না, আকার সেম কিন্তু আকৃতি সেম না। তাহলে কি আমরা বলতে পারি, সরি আকৃতি সেম আকার সেম না, তাহলে আমরা বলতে পারি অ্যানাইসোগেমাস এদেরকে, অ্যানাইসোগেমাস অবশ্যই আমরা এদেরকে বলতে পারি অ্যানাইসোগেমাস। তাহলে এটা কিন্তু ইন্টারমিডিয়েট কন্ডিশন, সবচেয়ে আন্ডার ডেভেলপ কন্ডিশন ছিল আইসোগেমাস, তার থেকে একটু ডেভেলপ কন্ডিশন হচ্ছে অ্যানাইসোগেমাস, এরপরে সবচাইতে ডেভেলপ কন্ডিশনটাকে বলা হয় উগেমাস। উগেমাস কি হবে? উগেমাস আমরা জানি ওভামটাকে ঘিরে বহুকোষী আবরণ তৈরি হবে, আমরা দেখি তো বহুকোষী আবরণ তৈরি হবে, এবং ওভামটা দেখতে সম্পূর্ণ আলাদা হবে স্পার্ম থেকে। ওভামটা এখানে সম্পূর্ণ প্রোটেক্টেড থাকবে এবং স্পার্মটা এসে ফিউজ করবে, অর্থাৎ বাইরে থেকে ওটিডটাকে ফিউজ করতে আসবে স্পার্মটা এবং সম্পূর্ণ আলাদা হবে। তাহলে আমরা কি বলতে পারি আইসোগেমাস হচ্ছে সবচাইতে আন্ডার ডেভেলপ, তারপর অ্যানাইসোগেমাস, এবং সবচাইতে ডেভেলপড হচ্ছে উগেমাস, যেখানে স্পার্ম এসে ফিউজ করে, যেটা আমরা আমাদের মধ্যে দেখি বা হায়ার প্ল্যান্ট গুলোর মধ্যে দেখি। তাইলে লোয়ারটাতে শৈবালে দেখবো যে শৈবালের মধ্যে সবকিছু একসাথে থাকে, শৈবাল ডিসিশন নিতে পারে না কোথায় যাব। ফর এক্সাম্পল আমরা দেখতেছি এখানে এককোষীয় আছে, বহুকোষীয় আছে, আন্ডার ডেভেলপ সবগুলাই আছে, এবং শৈবালের মধ্যে আমরা দেখতেছি আইসোগেমাস, অ্যানাইসোগেমাস, উগেমাস সবগুলাই আছে। তারপরেরটা যদি আমরা দেখি, তারপরের জন আইসোগেমাস, শুধুমাত্র আইসোগেমাস, এবং আমরা জানি শৈবাল ছত্রাক এরা হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্রাম, সো লোয়ার ক্রিপ্টোগ্রাম হলে এদের ক্ষেত্রে আইসোগেমাসটাই থাকার কথা। ওকে, তারপরের জন দেখি তো প্রথম বহুকোষী, প্রথম বহুকোষী পাওয়া গেছিল কাদের ক্ষেত্রে? প্রথম বন্ধাবরণ পাওয়া গেছিল কাদের ক্ষেত্রে? ব্রায়োফাইটার ক্ষেত্রে। তাহলে প্রথম উগেমাস কাদের ক্ষেত্রে পাওয়া যাবে? ব্রায়োফাইটার ক্ষেত্রে। কারণ কি উগেমাসের শর্তই হচ্ছে উটিডটাকে ফিক্স হতে হবে, ফিক্স হতে হবে, স্ত্রী জননাঙ্গের ভিতরে থাকতে হবে। তাহলে ফিক্স হতে পারবে কখন? যখন তাকে আমরা বন্ধা আবরণ দিয়ে আবৃত করে রাখবো। কখন বন্ধা আবরণ দিয়ে আবৃত করব? যখন সে বহুকোষী হবে। বহুকোষী সর্বপ্রথম কাদের ক্ষেত্রে হয়েছিল? ডেভেলপ কন্ডিশন ব্রায়োফাইটার ক্ষেত্রে। দ্যাটস ওয়াই সর্বপ্রথম উগেমাস মানে তুমি বেঁধে রাখছো প্রথম কাকে? উগেমাস সর্বপ্রথম কাকে পাইছো? ব্রায়োফাইটার ক্ষেত্রে। আমরা যদি দেখি ব্রায়োফাইটার ক্ষেত্রে সর্বপ্রথম উগেমাস পাইলাম। তাহলে একবার যদি উগেমাস হয়ে যায়, পরের সবাই কি উগেমাস হবে না? পরের সবাই উগেমাস, অর্থাৎ মেল পোলেন বা মেল যে স্পার্মটা আছে বা মেল যে রিপ্রোডাক্টিভ গ্যামেটটা আছে ওটা ফিমেলে গিয়ে ফিউজ করবে, ফিমেলের কোনো মুভমেন্ট হবে না, ফিমেল থাকবে ফিক্সড। ওকে, ফিমেল ফিক্সড বহুকোষী আবরণ দিয়ে আবৃত থাকবে। তাহলে আমরা সবগুলাকে উগেমাস লিখে দিতে পারি, কারণ এটা হচ্ছে সবচাইতে ডেভেলপ। আর আমরা একবার যখন ডেভেলপ পেয়ে গেলাম টেরিডোফাইটাতে, আমরা দেখতেছি এটা কন্টিনিউ করবে। ওকে, ঠিক আছে, কন্টিনিউ করলো। নেক্সট আমরা দেখি তো প্রথম জনের ক্ষেত্রে ভ্রূণের কোনো প্রশ্ন ছিল? প্রথম জনের কিন্তু ভ্রূণের কোনো প্রশ্নই ছিল না। ভ্রূণের প্রশ্ন ছিল না কেন? কারণ হচ্ছে ভ্রূণ তৈরি করতে হলে অবশ্যই ফিউশন লাগবে। এখানে প্রথম দুইজনের তো কোনো ফিউশন ছিল না, নিজেরা নিজেরা টুকরা টুকরা হয়ে যাচ্ছিল। প্রথম প্রথম ভ্রূণ তৈরি করতেছিল কারা? শৈবাল। শৈবাল আমরা যদি দেখি আইসোগেমাস যেটাকে বলতেছিলাম, দুইটাই দেখতে সেম ছিল, তাই এবং এককোষী ছিল। এককোষী থাকলে স্ত্রী জননাঙ্গটা ফিক্স থাকে না, পুরুষটাও ফিক্স থাকে না, এরা মুভমেন্ট করতে থাকে বনে, মাটিতে, পানিতে মুভমেন্ট করতে থাকে বাতাসে, আলটিমেটলি একটা সময় ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে গেলে আমরা জানি এরা একটু আগে এন এন ছিল, হ্যাপ্লয়েড ছিল, এবং হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড হয়। তাহলে ডিপ্লয়েড হয় এবং আমরা দেখতেছি হ্যাপ্লয়েড দশাটাই এদের মেইন দশা, ডিপ্লয়েড হচ্ছে পরে আসছে। কারণ কি আমরা যদি শুরু থেকে চিন্তা করি, শুরুতে কি ছিল? ভাইরাস, ভাইরাসের একটা ডিএনএ ছিল। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ারও একটা ডিএনএ ছিল যাতে নন হিস্টোন প্রোটিন ছিল। তারপর শৈবাল হয়েছে। শৈবালের ক্ষেত্রে আমরা দেখি, আমরা উলোথ্রিক্স যদি আঁকি, শৈবালের ক্ষেত্রে ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোমটা অনেকগুলো ডিএনএ দিয়ে তৈরি এবং প্রোটিনের সাথে পেঁচানোর ফলে একটা ক্রোমোজোম তৈরি হয়েছে। ওকে, এখানে অনেকগুলো ক্রোমোজোম কিন্তু সবগুলো ক্রোমোজোম সিঙ্গেল। কারণ কি? শৈবাল এখনো কারোর সাথে ফিউজ করে না, অর্থাৎ সিঙ্গেল ক্রোমোজোম থাকলে এদেরকে বলা হয় হ্যাপ্লয়েড দশা। আমাদের হ্যাপ্লয়েড দশা স্পার্ম বেঁচে থাকতে পারে না,
কিন্তু গাছের ক্ষেত্রে হ্যাপ্লয়েড দশাটা বেঁচে থাকতে পারে। এটাকে বলা হয় গ্যামেটোফাইটিক দশা। মানে একটা একটা গ্যামেট এরাই একটা করে গাছ হিসেবে আচরণ করতেছে, তাই এটাকে বলা হয় গ্যামেটোফাইটিক দশা। ওকে, তাহলে আমরা কি বলতে পারি শৈবালের নরমাল দশাটা হচ্ছে হ্যাপ্লয়েড দশা বা গ্যামেটোফাইটিক দশা? এরা একসময় ফিউশনের মাধ্যমে ডিপ্লয়েড দশা বা স্পোর, এদের গ্যামেটটাকে বলা হয় বা এদের জাইগোটটাকে বলা হয় স্পোর, স্পোরোফাইটিক দশায় যাচ্ছে, অর্থাৎ 2n দশায় যাচ্ছে, ডিপ্লয়েড দশায় যাচ্ছে। তাহলে শৈবাল নরমালি এই অবস্থায় থাকে, কিন্তু ফিউশনের মাধ্যমে এই দশায় যেতেও পারে। কিন্তু শৈবাল, বেশিরভাগ শৈবাল হ্যাপ্লয়েড দশায় থাকে। শৈবালের মুখ্য দশা হচ্ছে হ্যাপ্লয়েড দশা। দেন শৈবাল ডিপ্লয়েড দশায় যেতেও পারে। তাহলে আমরা কি বলতে পারি ডিপ্লয়েড দশায় যাওয়ার জন্য এরা যে ফিউজ করতেছে, এটা সবসময় কি স্ত্রী জননাঙ্গের বাইরে হবে? স্ত্রী জননাঙ্গের বাইরে হবে, কারণ কি এরা তো স্ত্রী দশা যেটা, ফিমেল গ্যামেট যেটা, ওটাকে তো আমরা বেঁধে রাখি নাই বহুকোষ দিয়ে। তাই দেখো স্ত্রী জননাঙ্গের বাইরে হচ্ছে। স্ত্রী জননাঙ্গের ভেতরে ভ্রূণ গঠন হয় না। পরের জন কি সেম না? পরের জন লোয়ার ক্রিপ্টোগ্রাম, পরের জনের ক্ষেত্রে আইসোগেমাস, পরের জনের ক্ষেত্রে আমরা জানি বন্ধা আবরণী নেই। তাহলে এর ক্ষেত্রেও বন্ধা আবরণী না থাকলে, যদি বন্ধা আবরণী না থাকে, এর স্ত্রী পার্টটাকে আটকায় রাখা যাচ্ছে না, এরা দুইজনই বাইরে ফিউশন হবে, বডির ভিতরে ফিউশন হয় না। তারপরের জন উগেমাস, প্রথম বহুকোষী। বহুকোষী মানে বন্ধা আবরণ আছে প্রথম, বন্ধা আবরণী থাকা মানে স্ত্রী জননাঙ্গের ভিতরে তুমি স্ত্রী যে গ্যামেটটা ছিল ওটাকে আটকায় রাখছো, পুরুষটা এসে ফিউজ করবে, যেটাকে আমরা উগেমাস বলি। পুরুষটাকে যদি ফিউজ করে, তাহলে ভ্রূণটা কোথায় তৈরি হবে? ভ্রূণ আমরা জানি ফিউশনের ফলে যে প্রোডাক্টটা তৈরি হয় ওটাকে ভ্রূণ বলে। তাহলে পুরুষটা এসে এখানে ফিউজ করলো, ভ্রূণটা তাহলে স্ত্রী জননাঙ্গের ভিতরে প্রথম কাজ কখন হচ্ছে? যখন প্রথম উগেমাস পাওয়া গেছে, যখন প্রথম বহুকোষী পাওয়া গেছে, যখন প্রথম বন্ধা আবরণী পাওয়া গেছে, তখনই একদম সিম্পল প্রথম ভ্রূণ স্ত্রী জননাঙ্গের ভিতরে পাওয়া গেছে। এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আসতেছে। নেক্সট, যেহেতু এটা সবচাইতে ডেভেলপ কন্ডিশন, নেক্সট সবগুলো এটাকে ফলো করবে, সবচাইতে ডেভেলপ কন্ডিশন, তাই এটা সবগুলো নেক্সট সবগুলো এটাকে ফলো করবে, সিম্পল। এখন পরের অংশটা সিম্পল, আমরা কথা বলে ফেলছি। পরের জন অ্যামাইটোসিস, দ্বিবিভাজন হয়, লাইসিস হয়, এদের মধ্যে ফিউশনের কোনো প্রশ্ন নাই। আমরা জানি হোমোস্পোর পাওয়া যাচ্ছে কাদের ক্ষেত্রে? হোমোস্পোর পাওয়া যাচ্ছে আন্ডার ডেভেলপদের ক্ষেত্রে, শৈবালের ক্ষেত্রে, ছত্রাকের ক্ষেত্রে। কিন্তু ব্রায়োফাইটার ক্ষেত্রে আমরা দেখতেছি কি, ব্রায়োফাইটার ক্ষেত্রে ফিউশন হওয়ার কথা ছিল। ফিউশন হওয়ার কথা মানে কি, একটা মানে এগ ভিতরে ফিক্স থাকবে, যেহেতু এটা বহুকোষী, স্পার্মটা এসে ফিউজ করবে, স্পার্মটা এসে ফিউজ করবে, এটা দুইটা দেখতে আলাদা হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায়, আমরা জানি ব্রায়োফাইটা হচ্ছে সংযোগকারী, সংযোগকারী ক্লাস, অর্থাৎ এর কিছু বৈশিষ্ট্য হায়ার ক্লাসের সাথে মিলে, কিছু বৈশিষ্ট্য লোয়ার ক্লাসের সাথে মিলে। তাহলে হায়ার ক্লাসের সাথে মিলাই যদিও এখানে বন্ধা আবরণ পাওয়া গেছে, কিন্তু এটা এখনো দেখতে হোমোস্পোরাস আছে, অর্থাৎ এটা স্পোর দেখতে এখনো সেম, অর্থাৎ এটা যেরকম মেল স্পোরটাও একদম সেম টু সেম। তাইলে আমরা বলতে পারি শৈবাল হোমোস্পোরাস, কারণ কি এদের স্পোর গুলা দেখতে একরকম। তারপর ছত্রাক হোমোস্পোরাস আমরা জানি, কিন্তু ব্রায়োফাইটা নরমালি হায়ার ক্লাসের মতো হওয়ার কথা ছিল, কিন্তু এটা যদিও স্ত্রী জননাঙ্গের ভিতরে হচ্ছে, কিন্তু স্পোর দুইটা এক্সাক্ট সেম দেখতে, যদিও স্ত্রী জননাঙ্গের ভিতরে হচ্ছে, তাই এটা হোমোস্পোরাস। পরের জন টেরিডোফাইটা, টেরিডোফাইটার ক্ষেত্রে যদি দেখি, এক লাফে সে কিন্তু হেটেরোস্পোরাস হয় না, তার কিছু কিছু সদস্য আছে হোমোস্পোরাস, আবার কিছু কিছু আছে হেটেরোস্পোরাস। এর থেকে আরেকটু ডেভেলপমেন্ট প্রসেসে যখন যাচ্ছে, তখন আমরা দেখতেছি সবাই হেটেরোস্পোরাস হয়ে যাচ্ছে, অর্থাৎ মেয়ে ছেলে দেখতে আর এখন একরকম নাই, সবাই হেটেরোস্পোরাস। ছেলের অংশটাকে বলা হচ্ছে পুংস্ট্রোবিলাস, মেয়ের অংশটাকে বলা হচ্ছে পিনিউল, এগুলো আমরা পড়বো পরবর্তীতে। আমরা জাস্ট দেখি প্রথম তিনজন ছিল, প্রথম দুইজনের ক্ষেত্রে কোনো ফিউশনের কথা ছিল না, স্পোরের কোনো কথা ছিল না, ওই দুইজন চলে গেল। ফিউশনের হওয়ার পরে আমরা দেখতেছি হোমোস্পোরাস, 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 টেরিসে গিয়ে হোমো হেটারো দুইটাই মেনটেন করতেছে, তারপর এখানে গিয়ে সব সদস্য হেটেরোস্পোরাস হয়ে গেছে, এটা সবচেয়ে ডেভেলপ কন্ডিশন। তাইলে এনজিওস্পার্ম আর আবৃতবীজী এরাও কি হবে? সবগুলা ডেভেলপ কন্ডিশন হেটেরোস্পোরাস হবে। বুঝে ফেললাম এটাও। এরপরে আমরা যদি দেখি ফ্লাজেলা, নরমালি আমরা যদি ফুলের কথা চিন্তা করি, ফুলের পোলেন গুলা যদি দেখি, আমরা যখন উদ্ভিদ প্রজনন পড়বো এগুলো আমরা আরো ক্লিয়ারলি পড়বো, আমরা জাস্ট একটা ছবি আপাতত দেখে আসি। তাহলে আমরা একটু করে দেখি, আমরা হায়ার প্ল্যান্ট গুলা যখন দেখতেছি, হায়ার প্ল্যান্ট গুলার ক্ষেত্রে আমরা যদি পোলেন গুলাকে ক্লোজলি দেখি, এই পোলেন গুলা, পোলেন অর্থ হচ্ছে ফিমেল, মেল যে গ্যামেট গুলা, মেল গ্যামেট গুলাকে যদি আমরা ক্লোজলি দেখি, এদের মধ্যে কোনো ফ্লাজেলা নাই। ফ্লাজেলা অর্থ এরকম কিছু
দড়ি টাইপ কিছু একটা, যেটা মুভমেন্ট করতে সাহায্য করে। এবং আমরা দেখতেছি যেগুলো হায়ার প্ল্যান্ট, যেগুলো এগুলো হচ্ছে আবৃতবীজী, মানে হচ্ছে একদম সবচেয়ে হায়ার প্ল্যান্টটা, ওখানে কোনো ফ্লাজেলা নেই, অর্থাৎ ফ্লাজেলা থাকবে না, এটাই হচ্ছে নর্মাল। তাহলে আমরা দেখি আন্ডার ডেভেলপ যেগুলা, আন্ডার ডেভেলপ গুলাতে অনেকগুলা প্রথমে ফ্লাজেলা পাওয়া যাচ্ছে, প্রথমে দুইটা করে ফ্লাজেলা পাওয়া যাচ্ছে, প্রথমে দুইটা করে ফ্লাজেলা পাওয়া যাচ্ছে। ওকে, এরপর আমরা যে দেখতেছি অনেকগুলো ফ্লাজেলা পাওয়া যাচ্ছে, অনেকগুলো ফ্লাজেলা পাওয়া যাওয়া, এগুলো হচ্ছে আন্ডার ডেভেলপ বৈশিষ্ট্য। ওকে, এবং আমরা দেখি আবৃত বীজে গিয়ে একদম ফ্লাজেলা অফ হয়ে গেছে, কোনো ফ্লাজেলা পাওয়া যাবে না। তাহলে আমরা মনে রাখতে পারি ফ্লাজেলা একদম হারাই যাওয়ার আগে দেখা গেছে অসংখ্য ফ্লাজেলা তৈরি হচ্ছিল। ওকে, প্রথমে দুইটা ফ্লাজেলা করেছিল, এরপর অসংখ্য ফ্লাজেলা তৈরি হয়েছে। এখন বলতে পারো অসংখ্য ফ্লাজেলা কেন তৈরি হচ্ছে, কেন দুইটা এখানে দুইটা হচ্ছে? কারণ হচ্ছে প্রথমে যেসব গুলো ছিল ওদের কিন্তু ডিএনএ টা অত ডেভেলপ ছিল না, প্রোটিন অত ডেভেলপ ছিল না। দ্যাটস ওয়াই আমরা দেখতেছিলাম প্রথমদের ক্ষেত্রে ফ্লাজেলা ছিল কিন্তু কম, এর পরের জনের ক্ষেত্রে আমরা দেখছি বহু ফ্লাজেলা, বহু ফ্লাজেলা, এবং লাস্টে ফাইনাল ফর্মে কোনো ফ্লাজেলা থাকতে পারে না। তাহলে আমরা বুঝলাম যে ফাইনাল ফর্মে কেন ফ্লাজেলা নেই। ওকে, লাস্ট লাস্ট আমরা দেখি তো, আমরা গ্যামেটোফাইট দশা এবং স্পোরোফাইট দশা দুইটা কথা বলছি, যদিও এখানে লেখা পড়া যাচ্ছে না, আমি কথাগুলো বলে দিই। ফর এক্সাম্পল, প্রথম দিকে যদি আমরা দেখি, প্রথম দিকে এইখানে ভাইরাসের ক্ষেত্রে ভাইরাস নিজের বডিতে নিজে কোনো কিছু করতে পারে না, সে অন্যের বডির উপর নির্ভরশীল, এবং তার একটা ডিএনএ আছে বা আরএনএ আছে। ওকে, এরপর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা ছোট ডিএনএ আছে উইথ নন হিস্টোন প্রোটিন, উইথ নন হিস্টোন। এরপর প্রথম ডিএনএ পাওয়া গেছে প্লাস হিস্টোন প্রোটিন। আমরা জানি ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, কেন হিস্টোন প্রোটিন ডিএনএ এর সাথে মিশতে হয়? কারণ ডিএনএ এর মধ্যে একটা ফসফেট আছে, ফসফেট মানে নেগেটিভ, PO4 3-। এই নেগেটিভটাকে নিউট্রালাইজ করার জন্য পজিটিভ কিছু দিয়ে পেঁচাতে হয়। এজন্যই আমরা জানি পজিটিভ প্রোটিন হিস্টোন প্রোটিন এসে হিস্টিডিন আর্জিনিন এসে এটাকে পেঁচায়, এবং এই কমপ্লেক্সটাকে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন কমপ্লেক্সটাকে বলা হয় ক্রোমোজোম। প্রথম ক্রোমোজোম তৈরি হয় তাহলে শৈবালে, এবং প্রথম ক্রোমোজোম তো জোড়ায় জোড়ায় তৈরি হবে না, সিঙ্গেল সিঙ্গেল তৈরি হবে। সিঙ্গেল ক্রোমোজোম তৈরি হলে ওদেরকে বলা হয় হ্যাপ্লয়েড। আমরা মাইটোসিস সেল ডিভিশন পড়ার সময় পড়ছি ডিপ্লয়েড কি আর হ্যাপ্লয়েড কি, মিওসিস পড়ার সময় পড়ছি। তাহলে প্রথম যেটা তৈরি হয়েছে ওটা ছিল হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড দশা প্রথমে তৈরি হলে এটাকে আমরা বলি, আমাদের নরমালি হিউম্যানে আমরা এটা বুঝতে একটু কষ্ট হয়, কারণ আমরা জানি হিউম্যানে হ্যাপ্লয়েড দশা বাঁচতে পারে না, আমাদের স্পাম ওভাম আলাদা করে বাঁচতে পারে না, হিউম্যানে হ্যাপ্লয়েড দশা বাঁচতে পারে না। কিন্তু গাছের ক্ষেত্রে হ্যাপ্লয়েড দশাটাও আলাদা করে বাঁচতে পারে, এবং এই দশাটাকে বলা হয় গ্যামেটোফাইটিক দশা। ওকে, আর ডিপ্লয়েড দশাটাও আলাদা করে বাঁচতে পারে, দুইটা আলাদা দশা। ওকে, তাহলে গ্যামেটোফাইটিক দশা একটা দশা, এবং ডিপ্লয়েড দশা অর্থাৎ ক্রোমোজোম, আমরা জানি প্রত্যেকটা শৈবালের একটা করে ক্রোমোজোম আছে, তারপর যখন দুইটা শৈবালের কণা একসাথে ফিউজ হয়েছে তখন কি হয়ে গেছে? ডিপ্লয়েড হয়ে গেছে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা এখন দুইটা করে হয়েছে। ফিউশনের পরে আমরা জানি আইসোগ্যামাস ফিউশন হয়, এই ক্ষেত্রে আমরা জানি এদের ক্ষেত্রে বন্ধ আবরণ থাকে না। তাহলে ফিউশনের ক্ষেত্রে আমরা বুঝতেছি এখানে কি হচ্ছে, ডিএনএ দুইটা। ওকে, দুইটা ডিএনএ সরি দুইটা ক্রোমোজোম হয়ে গেছে। এরকম দুইটা ক্রোমোজোম থাকলে এদেরকে কি বলা হচ্ছে? স্পোরোফাইটিক দশা। এদেরকে আমরা নরমালি হিউম্যানের ক্ষেত্রে কি বলি? জাইগোট বলি, কিন্তু গাছের ক্ষেত্রে এটাকে বলা হয় স্পোর, এবং স্পোরের দশাটাকে বলা হয় স্পোরোফাইটিক দশা। আমরা একটু পজ দেই। তাহলে আমরা যেখানে ছিলাম আমরা দেখলাম যে গাছের দুইটা দশা থাকে, একটা হচ্ছে গ্যামেটোফাইটিক দশা আর একটা হচ্ছে স্পোরোফাইটিক দশা। স্পোরোফাইটিক দশা মানে কি? যেটাকে আমরা ডিপ্লয়েড দশা বলি 2n। আর গ্যামেটোফাইটিক দশা কি? যেটা গ্যামেট, আমাদের বডিতে যেটা গ্যামেট বা আমরা জানি জনন কোষ হিসেবে থাকে, ওদের জনন কোষটা, গাছের ক্ষেত্রে জনন কোষটাই মানে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, মানে অর্থাৎ একটা করে ক্রোমোজোম। আমরা জানি জনন কোষে হাফ ক্রোমোজোম থাকে, আমরা এটা পড়ছিলাম কিভাবে হাফ ক্রোমোজোম হয়, মিওসিস টপিকটা দেখে আসতে পারো। ক্রোমোজোম সংখ্যা হাফ করে ফেলি, কারণ কি 23টা আলাদা করে যোগ হওয়ার পরে 46টা হয়, যদি 46 46 হয় তাহলে 92 হয়ে যেত, এজন্য আমরা হাফ করি। মিওসিস টপিকটা দেখে আসতে পারো। সো হ্যাপ্লয়েড যেখানে থাকে ওটা আমাদের ক্ষেত্রে বাঁচতে পারে না, কিন্তু এই গ্যামেট দশাটা, গ্যামেটোফাইটিক দশাটা, হ্যাপ্লয়েড দশাটা গাছের ক্ষেত্রে বাঁচতে পারে। অর্থাৎ গাছের ক্ষেত্রে আমরা দুইটা দশা পাচ্ছি। তাহলে শৈবালের ক্ষেত্রে আমরা যদি দেখি, শৈবালের ক্ষেত্রে প্রথম যেটা তৈরি হচ্ছে ওটা হচ্ছে হ্যাপ্লয়েড দশা। কারণ কি ব্যাকটেরিয়ার থেকে আরেকটু ডেভেলপ যদি চিন্তা করি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিএনএ ছিল, নন হিস্টোন ছিল, এখন ডিএনএ এর সঙ্গে হিস্টোন মিলে ক্রোমোজোম হয়েছে, একটা ক্রোমোজোম, নট জোড়া। এখনো কিন্তু কারোর সাথে ফিউজ হয়নি, এরা ফিউজ হওয়ার আগ পর্যন্ত জোড়ার প্রশ্ন আসে না। তাহলে শৈবালের ক্ষেত্রে কি আমরা বলতে পারি গ্যামেটোফাইটিক দশাটা মেইন দশা,
শৈবালের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক দশাটা মেইন দশা, আর স্পোরোফাইটিক দশাটা গৌণ দশা, মানে সেকেন্ডারি দশা। অর্থাৎ এটা হলেও হতে পারে, খুব কম পাওয়া যাবে, কিন্তু এটা মেইন দশা। যতগুলো শৈবাল দেখবো তারা বেশিরভাগই গ্যামেটোফাইটিক, আর স্পোরোফাইটিক থাকলেও থাকতে পারে। আমরা বলতে পারি যে দুইটা দশায় আছে, এটা গৌণ ওটা মুখ্য। ছত্রাকও সেম, ছত্রাকের ক্ষেত্রেও আমরা তাহলে বলতে পারি মুখ্য দশাটা হচ্ছে এন দশা বা গ্যামেটোফাইটিক দশা, গৌণ দশাটা হচ্ছে 2n দশা অর্থাৎ স্পোরোফাইটিক দশা। সেম ব্রায়োফাইটার ক্ষেত্রে আমরা দেখতেছি গ্যামেটোফাইটিক দশাটা হচ্ছে মূল, এখানে যদিও পড়া যাচ্ছে না। স্পোরোফাইটিক দশাটা হচ্ছে গৌণ। ব্রায়োফাইটা আমরা জানি কিছু বৈশিষ্ট্য লোয়ার ক্রিপ্টোগ্রামের সাথে মিলে, কিছু বৈশিষ্ট্য হায়ারের সাথে মিলে। আচ্ছা, এবার যখন আমরা হায়ারের দিকে যাচ্ছি আস্তে আস্তে, এবার ডেভেলপমেন্ট হতে শুরু করবে। ডেভেলপমেন্টটা কিরকম পাওয়া যাবে দেখা যাবে এই ক্ষেত্রে, মানে টেরিডোফাইটার ক্ষেত্রে ডেভেলপমেন্টটা কিরকম হবে, স্পোরোফাইটিক দশাটা মেইন দশা হয়ে যাবে, অর্থাৎ 2n দশাটা মেইন দশা, n দশা পাওয়া যাবে কিন্তু কম। এবং এটা যেহেতু ডেভেলপ, আমরা জানি নরমালি এটাই হওয়ার কথা, আমাদের ক্ষেত্রেও 2n দশাটা মেইন দশা, n দশা আমাদের ক্ষেত্রে বাঁচতেই পারে না। গাছের ক্ষেত্রে, নরমাল গাছেরও এই দশাটা থাকার কথা, এবং এটা কন্টিনিউ করবে, যেহেতু এটা সবচাইতে ডেভেলপ ফর্ম, এটাই কন্টিনিউ করবে। 2n দশাটা এরপরে হবে একদম মেইন দশা, n দশা প্রায় খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। তাহলে আমরা বুঝতে পারলাম গ্যামেটোফাইটিক দশা মেইন দশা থেকে কিভাবে স্পোরোফাইটিক দশাটা মেইন দশা হলো। এই বিষয়টাই হচ্ছে গিয়ে এই টোটাল, এই বিষয়টা আমরা যদি সিরিয়ালি মনে রাখি, আমরা দেখতে পাচ্ছি একটা প্যাটার্ন ফলো করতেছে, অর্থাৎ একটু একটু বেটার ভার্সনের দিকে যাচ্ছে। সো আমরা যদি এই প্যাটার্নে সবগুলো প্রপার্টিজ খেয়াল করি, আমাদের সবগুলো প্রপার্টিজ আর আলাদা করে পড়া লাগবে না। আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম অর্থাৎ নগ্নবীজি, আবৃতবীজি, সবগুলো বৈশিষ্ট্য এই প্যাটার্নে পড়া হয়ে গেছে। সো আমরা জাস্ট এটা মাথায় রাখবো, আমাদের প্রত্যেকটা আগের ভার্সনের তুলনায় একটু বেটার ভার্সনে যাবে, এই প্যাটার্নটা আমরা মাথায় রাখবো। এইভাবে আমরা পড়বো, এই চার্টটা পড়লেই আমাদের মোটামুটি পুরোটা শেষ হয়ে যাচ্ছে। আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখা লাগবে, এইটা পড়ার পরে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি এই প্রশ্নটা আনসার দিই, যদিও এটা পরীক্ষার সাথে রিলেটেড না। অনেকের মনে, আমি বারবার বলছি, প্রশ্ন আসতে পারে ইভলিউশনের ব্যাপারে, যে আমরা তো ইভলিউশন স্পষ্ট চোখের মধ্যে দেখতে পাচ্ছি। এটা নিয়ে কারো যদি কথা বলতে ইচ্ছা করে, আমরা পরবর্তীতে এটা নিয়ে কথা বলতে পারি, আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে পারো। কিন্তু আপাতত আমরা এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারি। আমি এর আগে একটা ক্লাসে প্রুফ করছিলাম যে ট্রান্সলেশনে ম্যাথমেটিক্যালি প্রুফ করছিলাম যে ইভলিউশন সব পসিবল না, এটা জাস্ট তোমাদের বইটা এইভাবে সাজানো হয়েছে। এবং আমরা যখন জেনেটিক্স চ্যাপ্টারটা পড়বো, তখন আমরা এটা নিয়ে আরো ডিটেইলস কথা বলবো, কেন আমি ইভলিউশনটাকে সত্যি বলতেছি না। যাক, আপাতত পরীক্ষায় ভালো করার জন্য, এটা মনে রাখার জন্য, এইভাবে তুমি বেটার ভার্সন বা সিরিয়ালি মনে রাখতে পারো। আমাদের সবগুলো প্রপার্টিজ পড়া হয়ে গেছে, এই প্রপার্টিজ গুলো সবাই এইভাবে পড়বা। বইয়ের মতো করে যদি পড়তে চাও, প্রত্যেকটা আলাদা আলাদা করলে সেন্স মেক করে না। এভাবে যদি সিরিয়ালি পড়ি, তাহলে এটা আরো বেটার সেন্স মেক করে। ঠিক আছে, আজকে তাহলে এখানেই রাখি। আসসালামু আলাইকুম।